नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपापदायने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशकारिणे प्रथमे আমি আমার পরম গুরুদেব শ্রী শ্রীমৎ পরম ভাগবত এবং পরম বৈষ্ণব অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত সংশিলা প্রভুপাদের চরণে আমার প্রণতি নিবেদন করছি। পরে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে আমার ভক্তিপূর্বক প্রণাম। গুরু মহারাজ সম্পর্কে যদি আমি বলি, মানে আমি 1 ঘন্টা বললেও শেষ করতে পারবো না। তারপরে আমি প্রভু বলছিলাম দীর্ঘায়িত করতে আমি বলছি, প্রথম সাক্ষাৎ হয় গুরু মহারাজের সাথে আমার সিঙ্গাপুর একটা হোটেলে। তখন রাত্রে 11টা প্লাস গুরু মহারাজ অস্ট্রেলিয়া যাচ্ছিলেন। আমি এতটা সিরিয়াস ভক্তি জীবনে ছিলাম না। গুরু মহারাজকে যখন দেখলাম, তার তৎকালীন সময় অবস্থা ছিল তখন গুরু মহারাজের ওই লিভার ট্রান্সফার করা হয় না এবং ফুসফুসও ট্রান্সফার করা হয়নি। কৃত্রিম ফুসফুসের মাধ্যমে গুরু মহারাজ শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন। পরের দিন অস্ট্রেলিয়া যাবেন, একদিন ছিলেন আমাদের ওই হোটেলে। তো আমাদের জ্যেষ্ঠ গুরুগতদের কৃপার মাধ্যমে গুরু মহারাজের সাথে প্রথম সাক্ষাৎ আমার। গুরু মহারাজ শুয়েছিলেন আর আমি তার চরণ স্পর্শ করে প্রণাম করেছিলাম। তখন আমাকে সে দেখেছিলেন। এই অবস্থাতেও গুরু মহারাজ তার শিষ্যদের কৃপা করতে বিন্দু মাত্র কৃপণতা বোধ করে নাই। এই হচ্ছে আমার প্রথম সাক্ষাৎ 2017 সালে। তারপর গুরুদেবের অনেক জ্যেষ্ঠ ভ্রাতা আমাদের সন্ন্যাসী বর্গ আছেন। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের দীর্ঘতম সঙ্গ লাভ করেছি আমি। আমার মহারাজের কাছ থেকে অনেকবার গুরু মহারাজ সম্পর্কে শ্রবণ করেছি। তো এখান থেকে একটা লীলা আমি বলছি। গুরু মহারাজ যে নামের একটা মহিমা, কেন নগর গ্রাম ও তারিণে, আমি শুধু এখানে এটা বলছি। আমি আমাদের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে আমি সকলে শ্রবণ করেছি। মহারাজ বলেছিলেন গুরু মহারাজকে কেন নগর গ্রাম ও তারিণী বলা হয়। শিল প্রভুপাদ হচ্ছেন পাশ্চাত্য দেশ ও তারিণী। পাশ্চাত্যের যত দুরাচারী অনাচারী ছিলেন, প্রভুপাদ তাদেরকে উদ্ধার করেছেন। আর ওই পাশ্চাত্যের জন শিল প্রভুপাদ বলেছেন শিল গুরু মহারাজ হচ্ছেন গৌরাঙ্গের পার্শ্বদ। যার কারণে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যারা অধিক পতিত তাদেরকে উদ্ধার করেছেন, তাদের পার্শ্বদ। আমরা অলরেডি ভাগবতমে অধ্যয়ন করেছি যে কৃষ্ণ পার্শ্বদ কতটুকু কৃপালু ছিল, তা উদ্ধবের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি। তো গৌরাঙ্গের পার্শ্বদ আরো কৃপালু, স্বয়ং গৌরাঙ্গ নিজেই কৃপালু। আমরা জানি যে এই বদ্ধজীবদের উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই জড়জগতে আবির্ভূত হয়ে অকাতরে পাত্র অপাত্র বিচার না করে হরিনাম বিলিয়েছে। আর তার পার্শ্বদ আরো কৃপালু আমার পরমানন্দ গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমাদের এই বাংলায় তার ভ্রমণ কর্মসূচি আমাকে বর্ণনা করেছিলেন। পুরোনো যে রূপ সনাতন ধাম আছে, ওই ধাম দিয়ে ঢুকে আনটিল সিলেট পর্যন্ত যেতে কোনো হাইওয়ে ফলো করেনি। আপনারা যদি ম্যাপটা একটু দেখেন, যে সিলেটের যে ম্যাপ আর আমাদের খুলনা রূপ সনাতন ধাম ওইখান থেকে কতটুকু দূরত্ব, এটা একবার দেখবেন গুগল ম্যাপে। কোনো হাইওয়ে ফলো করেনি, শুধু গ্রাম গ্রামকে গ্রাম হেঁটে হেঁটে প্রচার করেছে। যেখানে হাঁটার ব্যবস্থা নাই ওইখানে নৌকা দিয়ে গিয়েছেন। ভগবানের বাণী
প্রচার করার জন্য এতটাই উদ্গ্রীব ছিলেন। আমি আজকে একটা গণনার রিপোর্ট পেয়েছি। গুরু মহারাজের প্রচারের সার্থকতা এটা। সারা বিশ্বে গুরু মহারাজের শিষ্য সংখ্যা যা আছে, সবচেয়ে বেশি আছে আমাদের এই বাংলাদেশে। ছিল ছয় পতাকা স্বামী গুরু মহারাজের যত শিষ্য সংখ্যা আছে বর্তমানে মনে হয় 65,000-এর উপরে। শিলা প্রভুপাদ বলেছিল 55,000 গ্রহণ করতে, তারপরেও এখনো আশ্রিত এবং আকাঙ্ক্ষিত শিষ্যরা তো আছে। শুধু দীক্ষিতই বলছে যে 65,000-এর উপরে বর্তমানে আছে। তো এটা হচ্ছে গুরু মহারাজের প্রচার। এই পতিত জীবদের উদ্ধার করার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছে। আমি শ্রবণ করেছিলাম আমাদের এক বরিষ্ঠ প্রভুর কাছ থেকে, বলছে যে গুরু মহারাজ যখন আসতেন বাংলাদেশে, বেশিরভাগ সময় তার রূপ দেখে গৌরাঙ্গের যে পার্শ্বদ, তার এই সুগঠিত সুউচ্চ দেহ দর্শন করে মানুষ আকর্ষণ বোধ করত, পিছনে পিছনে ধাবিত হইত। শুধু তার সুউচ্চ কণ্ঠে কীর্তন, সুমধুর ভাষা, সবার সাথে সুন্দর অনর্গল বাংলা বলা, বাংলায় অনর্গল বলতে পারতেন। থেমে বলতেন না। আমরা যেরকমটা ইংলিশ বলতে গেলে বা অন্য একটা ভাষা যদি আমরা চেষ্টা করি বলতে, যে বলতে একটু কষ্ট হচ্ছে, সেটা গুরু মহারাজ যখন বাংলাদেশি প্রচার করছেন তখন এত কষ্ট হয় নাই। এখন অনেকটা ভাষা গুরু মহারাজ বলতে পারে, ইংলিশে বলতে পারে, বাংলা বলতে পারে। আবার মাঝে মাঝে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য তামিলও বলে, কুঞ্জুম কুঞ্জুম। তো ওই সময়টা ভক্তরা অনেক আনন্দ লাভ করে গুরুদেবের মুখ থেকে। প্রত্যেককেই যে ছিল গুরু মহারাজ উদ্দীপনা এবং উৎসাহের সাথে প্রচার করেন, এটা বাংলাদেশের যারা বরিষ্ঠ ভক্ত আছে, যারা গুরু মহারাজের সান্নিধ্য লাভ করেছে, তাদের কাছে শুনলে আরো বেশি পাবেন। আমি তো মহারাজের কাছ থেকে শুনেছি। আমি যখন শুনেছি তখন আমার শরীরটা কি বলবো, একদম প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেছে। গুরু মহারাজ এত কষ্ট করেছেন। বাংলাদেশে এরকম একটা লীলা আছে গুরু মহারাজের, যে একটা মাতাজি খুবই দরিদ্র, অঞ্চলটার নামটা আমার মনে নাই। গুরু মহারাজ হাঁটতে হাঁটতে ওই মাতাজির বাসায় গেছে। এখন অন্যরা বলতেছে যে এখানে যে গুরু মহারাজের শিষ্য বা শিষ্যা আছেন, এটা কেউ কল্পনাও করতে পারে না। তারা অতি দরিদ্র হলেও গুরুদেবের বাণী এবং আজ্ঞা গুরু যথাযথ শ্রদ্ধা পূর্বক পালন করতেন। ষোলমালা জপ, গুরুদেবের যে আরতি, কীর্তন, বন্দনা আছে, এগুলো খুব ভালোভাবে করতেন। আর মাতাজি ক্রন্দন করতেন, আমার বাসায় কি কখনো গুরু মহারাজ আসবেন, আমার বাসায় কি কখনো গুরু মহারাজ আসবেন। তার ক্রন্দনে গুরু মহারাজ হৃদয়ের টানে চলে গেছে শিষ্যের বাড়িতে। এরকম পরিস্থিতি ওই প্রভু এবং মাতাজি, যে গুরু মহারাজকে বসতে দিবে একটা চেয়ার পর্যন্ত নাই। অন্যের এখান থেকে চেয়ার এনেছে, গুরু মহারাজ বলছে এখন আমার পূজা করো। তখন তাদের কান্নার রুল বয়ে যাচ্ছে যে আমি কিভাবে পূজা করব, কোনো কিছু নাই। বলছে একটা ধূপকাঠি আর আমার পদ প্রক্ষালন করো। কতটুকু কৃপা প্রদান করার জন্য এরকম ভাবে বলতে পারে গুরুদেব। যে নিত্যানন্দের যে পার্শ্বদ, চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্বদ, তার এই কৃপাময় লীলাগুলো যখন আমরা হৃদয়ঙ্গম করি বা শ্রবণ করি আমাদের বরিষ্ঠ সন্ন্যাসী বা গুরুদের কাছ থেকে, তখন বুঝতে পারি যে কেন বলছে নিতাই কৃপাময়। আর এই প্রত্যন্ত অঞ্চল বা যেখানে মানুষ যেতে ভয় পায়, কাদামাটি পরিপূর্ণ, নৌকা ছাড়া কোনো পথ নেই, ওই সব স্থানগুলোতে প্রচার করেছে বলে গুরু মহারাজের প্রণাম মন্ত্রে আছে নগর গ্রাম ও তারিণী। তো ওই প্রসঙ্গে বলতে গেলে এখন একটা কথা আসে, এটা হচ্ছে ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। গুরু মহারাজ বলছেন আমার প্রিয় শিষ্য। গুরুদেবের কিভাবে প্রিয় হওয়া যায়, এরকম একটা প্রসঙ্গ আসে। ওই প্রসঙ্গে বলতে গেলে আমি বলতে চাই যে পুরুষোত্তম স্বামী মহারাজকে আপনারা অনেকেই ছিলেন এখানে।
শিল পুরুষোত্তম স্বামী মহারাজ হচ্ছেন বনজঙ্গল তারিণী। উনি ট্রাইবালদের মাঝে প্রচার করেন, যারা উগ্রপন্থী বন জঙ্গলে বাস করত তাদেরকে এই হরিনামের মন্ত্রের শিক্ষায় দীক্ষায় দীক্ষিত করে আজকে তাদের বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠান করে দিয়েছেন। আগে আগে মহারাজ আমাদের সিঙ্গাপুরে আসতেন, সশরীরে তার অনেক সেবা কথা মানে খুব নিকট থেকে শ্রবণ করার সুযোগ ছিল। এখন মহারাজ তেমন আসে না, ট্রাইবাল নিয়ে একটু ইন্ডিয়াতেই ব্যস্ত আছেন, আর অন্য অঞ্চলে তাকে প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমাদের এখানে আসেন শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। ওনার প্রসঙ্গে বললেও অনেক কিছু। তো আমি এটাই বলতে চাই যে গুরু মহারাজের এই লীলাটা হচ্ছে এরকম। আর রিসেন্টলি গুরু মহারাজ 2023 সালে সিঙ্গাপুরে এসেছিলেন। তো 23 সালে যখন আসলেন, আবার 17 আর এখানে 23, কয় বছর হলো? পূর্ণ 6 বছর পরে পুনরায় গুরু মহারাজকে সাক্ষাৎ দর্শন করার সুযোগ পেয়েছি। আর এর মধ্যে তো হাহাকার আছেই যে গুরু মহারাজের স্বাভাবিক পরিস্থিতি, অস্বাভাবিক শরীর চলাফেরা এবং তার যে শারীরিক কন্ডিশন, গুরুদেব অনেক কষ্ট এবং তিক্ত যন্ত্রণা ভোগ করার পরেও কোনোদিন বলে নাই যে আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। ডাক্তাররা 1000 বার মানা করা সত্ত্বেও ছিল গুরু মহারাজ এরকম একজন ব্যক্তি যে সমস্ত অপেক্ষা তোয়াক্কা ত্যাগ করে যে প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। আর এই 6 বছর পরে যখন পুনরায় গুরুদেবের সাথে আমার সাক্ষাৎ হলো, তখন কি বলবো যে আমার মনে হচ্ছে যে এই মৃতর দেহ প্রাণ ছিল না, প্রাণহীন দেহ পুনরায় প্রাণ ফিরে পেল। তো আসছেন গুরু মহারাজ, কিন্তু যেতে পারতেছি না, রেস্ট্রিকশন। গুরু মহারাজের শারীরিক কন্ডিশন ভালো না, কাছে থেকে তাকে দর্শন করার সুযোগ হচ্ছে না। পরে আমাদের এক জ্যেষ্ঠ ব্রাতার রিকোয়েস্টের মাধ্যমে গুরু মহারাজের সেবকদের কাছ থেকে অনুমতি লাভ করি আমরা একবার দর্শন করব গুরু মহারাজকে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় দর্শন, গুরু মহারাজের সাথে সাক্ষাৎ। তখন গুরু মহারাজের কাছে যাব, এটা একটা আনন্দ। অনুমতি পেয়েছি জ্যেষ্ঠ ব্রাতাদের কাছ থেকে, কি নিয়ে যাব গুরু মহারাজের জন্য? তখন খাবারে অনেক রেস্ট্রিকশন, অনেক কিছুতে রেস্ট্রিকশন। তো একটা মালা আমার আরেক গুরু ভাই পুষ্প সংগ্রহ করেছে, আমাকে বলছে একটা মালা তৈরি করতে। আমরা মালা তৈরি করলাম এবং গুরু মহারাজের চরণে পদ্ম ফুল অর্পণ করলাম। মালাটা নিয়ে গেলাম এরকম সময় যখন গুরু মহারাজ স্নান করে বেরিয়েছেন, আর প্রসাদ পাবেন এর আগ মুহূর্তে। তাকে যখন আমরা মালাটা পরালাম, মানে মালা পরাবো বা পরানোর আগ মুহূর্তে, তখন মালা ছিল না, কিন্তু আমাদের মালাটাই ছিল। তো মালাটা দীর্ঘ সময় গুরু মহারাজ রেখেছিলেন। এটা আমাদের জন্য একটা আনন্দ, আমরা দুই ভাইয়ের জন্যই। আমরা দুই ভাই মিলে তৈরি করেছিলাম মালাটা। উনি পুষ্প নিয়ে আসছিলেন আর আমি এই পুষ্পগুলাকে সুতার সঙ্গে জুড়ে একটা সাধারণ মালাকে গুরু মহারাজের চরণে গলায় দিতে পেরে মানে আমার আনন্দ কে দেখে। আর গুরুদেবের কাছে আমি নিকট থেকে তার চরণ স্পর্শ করার সৌভাগ্য লাভ করেছিলাম। ওই দিন তার চরণে যখন পদ্ম ফুল অর্পণ করলাম, তখন মনে হলো যেন আমি আমার যে প্রকৃত লক্ষ্য ওইখানে পৌঁছালাম। আর
ওই সময় আমার সাথে কি হলো, ও এর মাঝে গুরু মহারাজ প্রসাদ পেলেন, তার উচ্ছিষ্ট আমরা কৃপা লাভ করলাম। তারপরে আবার গুরু মহারাজের যে পাদুকা আছে এটা পক্ষে ধারণ করার সুযোগ পেলাম। এ তো ওই দিনের কথা। তারপরে যখন গুরু মহারাজ আমাদের মন্দিরে আসলেন ক্লাস দিবেন, ওইখানে গুরু মহারাজ প্রভুপাদকে মালা পরাবেন, ওই সময়টা খুব কাছ থেকে মালাটা গুরু মহারাজের হাতে দিয়েছি। এটা যে একটা কি আনন্দ বা হৃদয়ের যে কি প্রফুল্লতা, এটা বলে শেষ করা যাবে না যে কতটুকু আনন্দ আছে। তখন যে কি আনন্দ অনুভব করেছি, মানে আমার ওই মুহূর্ত গুলোর কথা মনে আসলে মনে হয় যে ওই রকম আনন্দে কেন সর্বদাই থাকতে পারলাম না। তো গুরু মহারাজ ক্লাস দিলেন, যখন বের হবেন তখন সবাইকে আশীর্বাদ প্রদান করলেন, আমিও ওই আশীর্বাদ প্রাপ্ত হয়েছি আপনাদের কৃপায়, গুরু কৃষ্ণের কৃপায়। তারপর গুরু মহারাজ আমাদের সিঙ্গাপুরে কিছু সংখ্যক ভক্তকে দীক্ষা প্রদান করলেন এবং একজন প্রভুকে দ্বিতীয় দীক্ষা প্রদান করলেন। তারপর গুরু মহারাজ এবছরের মধ্যে চলে গেলেন। পুনরায় কিছুদিন পূর্বে আপনারা সবাই অবগত আছেন, কিন্তু গুরু মহারাজ মালয়েশিয়ায় এসেছিলেন। ওইখানে আমার অপার সৌভাগ্যের কথা কি বলবো, যে গুরুদেবের এতই করুণা যে এই বাইরের দেশে কর্ম অবস্থায় থাকার পরেও আমি গুরু মহারাজের কাছে যেতে পেরেছিলাম মালয়েশিয়াতে। ওইখানে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, গুরু মহারাজের একজন অনেক প্রবীণ শিষ্য সে ব্রাহ্মণ দীক্ষা লাভ করেছেন, বক্তি শাস্ত্রী কমপ্লিট করেছেন। তাকে গুরু মহারাজ নিজে হস্তে বক্তি শাস্ত্রীর সার্টিফিকেট দিয়েছেন। আর ওই অনুষ্ঠানে যখন আমি গেলাম, দর্শনে প্রাসঙ্গিক হৃদয় বলে যায়। এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে, আমি বলেছিলাম, হয়তো আপনারা জানেন, অনেকে শুনতে পেয়েছেন, অনেকে শুনতে পান নাই। এটা হচ্ছে যে আমার এক ভাই, ও হচ্ছে অনেকটা ইসকন বিরোধী, কিন্তু ছিল গুরু মহারাজকে যখন দর্শন করলো তখন সে সাথে সাথে আমি যেরকম প্রণাম করলাম, আমি তো দেখা মাত্রই গুরু মহারাজকে দণ্ডবত প্রণতি করছি, তো সেও তৎক্ষণাৎ প্রণাম নিবেদন করেছে। এই হচ্ছে মহৎ ব্যক্তিদের সাথে যদি কারো দর্শন হয়ে যায় মহাত্মাদের সাথে, তাহলে তাদের হৃদয় তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। আমরা ভজনে গিয়েছি যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনে যে পবিত্র করতে পারেন, এটার একটা জ্বলন্ত উদাহরণ গুরু মহারাজ আমার সামনে পেশ করেছেন। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আরো আছে অনেক গুরু মহারাজের লীলা, যেটা আমি এখানে পেয়েছি সৌভাগ্যক্রমে। আর গুরুদেবকে তো কখনো ওইভাবে সেবা করতে পারি না, চেষ্টা করি গুরুদেবের বাণীগুলো নিজের মধ্যে পালন করতে। আমি একটু দুর্বল ছিল, প্রভু বলছে অল্প সময় বলতে, আর অন্যরা অনেক বলবেন। হরে কৃষ্ণ।